শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তাকে এখনো ফেরত দেওয়া তো দূরের কথা, এ বিষয়ে একটি শব্দও খরচ করছে না নয়াদিল্লি। বিস্ফোরণ হলো দিল্লিতে। দিল্লি কোনো প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না। আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন, আমরা না। সবচেয়ে বড় কথা হলো, রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা এই কাজটি করলেন? হ্যাঁ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে, কিন্তু হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া? চলুন জানা যাক। শেখ হাসিনার বড় বিপদে বারবার পাশে থেকেছে ভারত, দিয়েছে আশ্রয়, ভাত কাপড় সব দিয়েছে, একবার নয় একাধিকবার। শেখ হাসিনা বহুদিন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিলেন। এটা ভারতের প্রত্যেক কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা এবং নীতি নির্ধারক খুব ভালোভাবেই জানেন। তার সঙ্গে সম্পর্ক ছিল প্রায় পারিবারিক। ৮০ দশকের নয়াদিল্লির বাসা থেকে ২০২৪-এর অজিত দোভালের অভ্যর্থনা, এই স্মৃতির ভাণ্ডার শুধু রাজনৈতিক নয়, এটি আবেগ, আনুগত্য আর আস্থারও ইতিহাস। ডক্টর মোহাম্মদ ইউনূস আর এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল বিদেশি কোম্পানি, ডেনমার্কের বিদেশি কোম্পানিকে বাংলাদেশের যে হার্ট মানে বন্দরগুলো ৩০ বছর ৪৫ বছর এরকম লং টার্ম চুক্তিতে দিয়ে দেওয়া। এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় বলে এরকম চুক্তি যখনই হয় পিছনে কিছু কুক্তিও থাকে, মানে হালুয়া বাতাসা। কারণ আমরা তো এখন দেখি আওয়ামী লীগের সময় যত হয়েছে, বিএনপির সময় যত হয়েছে, তো এই সরকারের সময় কি হালুয়া আর কি বাতাসা হচ্ছে সেটা হয়তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বিস্ফোরণ হলো দিল্লিতে। দিল্লি কোনো প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না। আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন, আমরা না। সবচেয়ে বড় কথা হলো, রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা এই কাজটি করলেন? হ্যাঁ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে, কিন্তু হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া? চলুন জানা যাক। লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ভারতের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। বলা হয়েছে যে এটি একটি সন্ত্রাসী আক্রমণ। তদন্ত চলছে, প্রমাণ সংগ্রহ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বলেছিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না। এখানেই গল্পটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মাঝখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন এক মন্তব্য করলেন যা শুনে মনে হলো তিনি যেন আগে ভাগেই আত্মপক্ষ সমর্থনের মঞ্চে উঠে পড়েছেন। যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এরকম আধুনিক কূটনৈতিক সংস্করণ হচ্ছে। দিল্লিতে হামলা করেছে কেড়ে, আমরা না। এখন দেখা যাক আসলে কি ঘটেছে। 10ই নভেম্বর সন্ধ্যা 5:52 নয়াদিল্লির লালকেল্লার কাছে 3টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। 13 জন নিহত, 30-এরও বেশি আহত। এখন পর্যন্ত তার তদন্তের দায়িত্বে থাকা এনআইএ কোনো ধরনের কোনো দেশ বা সংগঠনের নাম প্রকাশ করেনি। তবু ভারতীয় কয়েকটি গণমাধ্যম, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং আজ তাক বাংলায় প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তাইয়্যিবার কমান্ডার সাইফুল্লাহ সাইদ দাবি করেছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন। তিনি আরো বলেছিলেন, পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইউনূস যাকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছেন, পূর্ব পাকিস্তানের সদস্যরা ভারতের সক্রিয় এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত। এটুকুই তথ্য। কোনো সরকারি সংস্থা এসব মন্তব্য সমর্থন করেনি, প্রতিক্রিয়াও জানায়নি। ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে দায়ী করার মতো কোনো বক্তব্য আসেনি। অথচ গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন, যে কোনো ঘটনার দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। বিবেচনা সম্পন্ন যে কেউই এসব বিশ্বাস করবে না। অবশ্যই বিশ্বাস করবে না, কারণ তো বলে নাই কেউ বিশ্বাস করতে। এই বক্তব্যে দুটো জিনিস স্পষ্ট। এক, তিনি ভারত সরকারের নয় বরং গণমাধ্যমের খবরের জবাব দিচ্ছেন। দুই, তার ভাষায় এমন এক ধরনের তড়িঘড়ি আত্মরক্ষার সুর আছে যা অনেক সময় না বললেও বোঝায় যে কেউ হয়তো ভয় পাচ্ছে বা আগে ভাগে দায় মুক্তি চাইছে। প্রশ্ন হলো, ভারত তো এখনো কিছু বলেনি, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কেন এমন প্রতিক্রিয়া দিলেন? তিনি কি মনে করছেন যে ভারত অবশেষে দোষ বাংলাদেশের ঘাড়ে চাপাবে, নাকি বাংলাদেশের ভেতর এমন কিছু চলছে যা নিয়ে তার নিজেরও অস্বস্তি আছে? অস্বস্তি তো থাকার কথাই, ভারত বিরোধী তৎপরতা তো এই সরকার শুরু থেকেই চালিয়ে যাচ্ছে। আরো প্রেক্ষাপট দরকার। বিস্ফোরণের আগের সপ্তাহেই পাকিস্তানের খাইবার পাখতুনের এক সমাবেশে সাইফুল্লাহ সাইদ প্রকাশ্যে বলেছিলেন, হাফিজ সাইদ এখন বাংলাদেশ থেকে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই বক্তব্য ভারতের মিডিয়া কভার করেছিল, কিন্তু তখন বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিক্রিয়া তখন জানানোর দরকার ছিল, তো এখন নয়। এই বিস্ফোরণের পর সেটি আবার আলোচনায় আসে। তাই কেউ চাইলে বলতে পারে যে উপদেষ্টা হয়তো আগের এই খবরের প্রতিক্রিয়াতে আজ কথা বলছেন, একটু দেরি হয়ে গেল না? তবু তার কথার সময় এবং ভঙ্গি ছিল অদ্ভুতভাবে প্রতিরক্ষামূলক বা আত্মরক্ষামূলক। একজন কূটনীতিক হিসেবে তিনি বলতে পারতেন, তদন্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য ঠিক নয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে।
এতে বিষয়টি স্বাভাবিক থাকতো। কিন্তু যখন তিনি বললেন যে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে, তখন তিনি অজান্তেই এমন ধারণা দিলেন যেন বাংলাদেশকেই লক্ষ্য করা হচ্ছে, যেটি করা হয়নি এখনো পর্যন্ত। অন্যদিকে পাকিস্তানের ঘটনাটা ঠিক উল্টো। দিল্লি বিস্ফোরণের পর দিনই ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় 12 জন। মুহূর্তের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে দায়ী করে বলেন এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ। অথচ কয়েক ঘন্টার মধ্যেই তেহরিক তালিবান পাকিস্তান বা টিটিপি হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের অভিযোগ তখন অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ একদিকে ভারত এখনো তদন্ত শেষ না করে কোনো নাম বলছে না, অন্যদিকে পাকিস্তান প্রমাণ ছাড়াই দোষ চাপাচ্ছে ভারতের উপর। আর এই দুইয়ের মাঝখানে বাংলাদেশ, যাকে এখনো কেউ দায়ী করেনি, সেই বাংলাদেশ আগে ভাগে ঘোষণা দিচ্ছে আমরা না, আমরা না। এখানেই কূটনৈতিক আসলে বিচক্ষণতার ঘাটতি। কারণ আন্তর্জাতিক পরিসরে আত্মরক্ষার ভঙ্গি অনেক সময় আত্মস্বীকারের মতো হয়ে যায়। শোনায়, বিশেষ করে যখন দেশের ভেতরে ধর্মীয় জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যে কোনো সময় ক্ষমতা দখল করার চেষ্টা করছে, সীমান্তে অস্থিরতা বাড়ছে, আর কিছু নিষিদ্ধ সংগঠন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তখন এমন বক্তব্য বিদেশে ভিন্ন বার্তা দেয়। আরেকটা দিকও আছে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় যেসব সন্দেহভাজনের নাম এসেছে, ডক্টর ওমর মোহাম্মদ, ডক্টর মুজাম্মিল শাকিল, ডক্টর আদিল আহমেদ এবং ডক্টর শাহিন শহীদ, তাদের কারো সঙ্গেই বাংলাদেশের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। কিন্তু এর মানে এই নয় যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তদন্তের সময় বাংলাদেশের দিকটি একদমই দেখবে না। তাদের স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন থাকবে, যখন হামলাকারীরা দক্ষিণ এশিয়ার জঙ্গি নেটওয়ার্কের অংশ, তখন তারা কার সঙ্গে সংযোগে ছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাজ ছিল শান্ত থাকা, তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা এবং প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ভুল বোঝাবুঝি ঠেকানো। কিন্তু তিনি উল্টো করে এমন এক মন্তব্য দিয়ে ভারতীয় মিডিয়াকে আক্রমণ করলেন, যেটি হয়তো কেউ খেয়ালই করতো না। মানে মিডিয়া বলেছে তাতে কি হয়েছে, যদি তিনি এভাবে হাইলাইট না করতেন। আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এক ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে দেশের ভেতরে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব। ফলে সরকারের প্রতিটি বক্তব্যকেই এখন মেপে বলতে হবে। হয় তৌহিদ হোসেনের কথায় সেই ভারসাম্য ছিল না বা হারিয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হলো আত্মবিশ্বাস দেখানো, প্রমাণের আগেই নিজেকে নির্দোষ ঘোষণা নয়। কূটনীতি মানে শুধু প্রতিবেশীকে খুশি রাখা নয়, বরং নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রাখা। ভারত সরকার এখনো কিছু বলেনি, তাই আমাদের বলারও প্রয়োজন ছিল না। আমাদের উপর দায় চাপানো হচ্ছে। এটা আসলে একদম একটা ঠাকুর ঘরে কে রে, যেটা বললাম, মানে কে বোমা মেরেছে, আমরা না। এভাবে আগ বাড়িয়ে বলা মানে নিজের অজান্তেই আলো নিজের দিকে টেনে আনা, যে আমারে দেখো আমি করেছি। দিল্লির বিস্ফোরণের দায় কেউ এখনো বাংলাদেশের উপর দেয়নি, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার আগ বাড়ানো মন্তব্যে যেন আমরা নিজেরাই সেই দায়ের দরজা খুলে দিলাম। এটি কেবল কূটনীতির ভুল নয়, এক ধরনের আত্মঘাতী তাড়াহুড়া, যার ফল ভবিষ্যতে আরো বড় সংকট ডেকে আনবে। বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, সেখানে সবচেয়ে জরুরি হলো সংযম, বাস্তববাদী বিশ্লেষণ এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন। অন্যের অভিযোগের আশঙ্কা নয়, নিজের আত্মবিশ্বাসেই বাংলাদেশকে কথা বলতে হবে। তাহলে প্রমাণ করা যাবে আমরা কোনো দায় নিচ্ছি না, কারণ আমাদের হাতে লুকোনোর কিছু নাই। পাকিস্তান যা বলে দিয়েছে সেটি বলার দরকার নেই। পাকিস্তান তো তৌহিদ হোসেনকে বলে দিয়েছে যে আপনি আগে থেকেই বলেন আমরা না। পাকিস্তানের কথায় নাচলে হবে? পাকিস্তানের কথায় নাচলে হবে না। পাকিস্তানের কথায় নেচে বাংলাদেশের স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার, সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়ার কোনো ভালো ফলাফল বই আনবে না। ভালো থাকুন সবাই। শেখ হাসিনা বহুদিন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিলেন। এটা ভারতের প্রত্যেক কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা এবং নীতি নির্ধারক খুব ভালোভাবেই জানেন। তার সঙ্গে সম্পর্ক ছিল প্রায় পারিবারিক। 80-র দশকের নয়াদিল্লির বাসা থেকে 2024-এর অজিত দোভালের অভ্যর্থনা, এই স্মৃতির ভান্ডার শুধু রাজনৈতিক নয়, এটি আবেগ, আনুগত্য আর আস্থারও ইতিহাস। এমন একজন নেত্রীকে দিল্লি কি চাইলেই এক্সট্রাডিশন ফাইল হাতে ধরিয়ে দিতে পারে? সেটা পারছেও না ভারত। নয়াদিল্লি জানে হাসিনাকে ফেরত পাঠানো মানে তাকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী যে প্রশ্নটা তুলেছেন, ভারত কিভাবে এমন সিদ্ধান্ত নেবে, সেটা আসলে দিল্লির অভ্যন্তরের বাস্তব অবস্থায় প্রকাশ করে। ভারত সবসময় নিজের অবস্থানকে মানবিক, গণতান্ত্রিক ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে হিসেবে তুলে ধরে। এমন একটি রাষ্ট্র হঠাৎ করে একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে তাকে সোপর্দ করবে, এটা ভারতের স্বেচ্ছাচারী ভাবমূর্তি তৈরি করতে পারে। দিল্লি সেই ঝুঁকি নেবে না। এখানে আরেকটি জটিলতা আছে। বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামো ভারতকে সন্দেহের চোখে দেখে। নয়াদিল্লি তাদের চোখে পুরনো মিত্রের রক্ষক, অযাচিত প্রভাবশালী শক্তি কিংবা অপরপক্ষের গোপন সমর্থক হিসেবে বিবেচিত। এমন পরিস্থিতিতে হাসিনাকে ফেরত দেওয়া মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া, এমন ব্যাখ্যা দিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ। তাই শুধু আইন নয়, রাজনৈতিক বাস্তবতা ও নয়াদিল্লিকে বাধা দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে। গত বছর বাংলাদেশের ভেতরের রাজনৈতিক উত্তাল সময়, পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক আর ভারতের প্রতি বাংলাদেশের প্রকাশ্য ক্ষোভ পুরো অঞ্চলে নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। দিল্লি সেই সমীকরণে নিজের অবস্থান হারাতে চায় না। সেজন্যই ভারতের মন্ত্রণালয় বিবৃতিতে নাটকীয় কিছু বলেনি, উল্টো সুর নরম করে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে, এমন খুব হিসেবি অস্পষ্ট কূটনৈতিক বাক্যই বেছে নিয়েছে। অন্যদিকে প্রত্যর্পণ চুক্তির কথাও এসেছে আলোচনায়, কিন্তু সবার জন্য যে নিয়ম, হাসিনার জন্য তা না। এমন নীতি ব্যবহার করে সে আলোচনায় অংশই নেয়নি ভারত। দিল্লি যে কোনো চাপকে আইনগত সমস্যা বলে পাশ কাটাতে পারে। এই আইনি পথটাই ভারতের জন্য নিরাপদতম, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে ভারত জানে হাসিনা এবং তার দল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি।
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার কেন্দ্রিক দল কখনোই মাঠ ছাড়ে না। মাইকেল কুগেলম্যান এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং আজকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুর্বল হলেও ভবিষ্যৎ অনিশ্চিত নয়। ভারতের জন্য তাই হাসিনাকে বাঁচিয়ে রাখা মানে একটি সম্ভাবনার দরজা খুলে রাখা, একটি সম্পর্ক বাঁচিয়ে রাখা। ভারত বুঝে গেছে বাংলাদেশের ভেতরে তার প্রতি বড় অংশের ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটাও জানে আগামী বছরের নির্বাচন পর্যন্ত উত্তেজনা অব্যাহতই থাকবে। তবু তারা জানে ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক গড়তে হলে আজকের অসন্তুষ্ট সরকারকে ক্ষুব্ধ করা যাবে না, আবার পুরনো সম্পর্ক একেবারে ছিঁড়ে ফেলাও যাবে না। এই অবস্থানই দিল্লিকে বারবার মাঝখানে আটকে দেয়। ভারত যে হাসিনাকে ফেরত পাঠাতে চাইছে না, এর পেছনে আরও কিছু স্তর আছে, যেগুলো কম দৃশ্যমান হলেও বাস্তব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। বিজেপি নেতৃত্ব যতই শক্তিশালী হোক, ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় দেওয়া একটি অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। ফেরত পাঠানো হলে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরে মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করবে। আর তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তো বিষয়টি সরাসরি নির্বাচনী হিসেবেও ঢুকে যাবে, যেখানে বাংলাদেশ ইস্যু সবসময় ভোট রাজনীতির অংশ হয়ে থাকে। কোনো সরকারই এমন ঝুঁকি নিতে চাইবে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান। পশ্চিমা দেশগুলো, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা গত কয়েক বছরে মানবাধিকার ইস্যুতে ভারতকে বেশ নরম গলায় সমালোচনা করেছে। ভারতের ইমেজ এখন গ্লোবাল সাউথের নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সেই অবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত করতে তাকে ফেরত পাঠানো ভারতের এই নৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবে। দিল্লি সেটা নিশ্চয়ই চাইবে না, বরং ভারত নিজের ভূমিকা রাখতে চায় এমন এক শক্তি হিসেবে যারা সংকটাপন্ন মানুষকে আশ্রয় দেয়, যদিও রাজনৈতিকভাবে সুবিধাজনক মনে করলে। তৃতীয়ত, নিরাপত্তা বিবেচনা। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত বিরোধী শক্তিগুলো আগের চেয়ে বেশি সক্রিয়। দিল্লি ঠিকই জানে এই শক্তি যদি আরও প্রভাব বিস্তার করে, তবে সীমান্ত নিরাপত্তা, চরমপন্থা, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এসব ক্ষেত্রেই ভারত ঝুঁকিতে পড়বে। এমন সময় হাসিনাকে মৃত্যুদণ্ডের পথে ঠেলে দেওয়া মানে হবে এই শক্তিগুলোকে এক ধরনের নৈতিক বিজয় উপহার দেয়া। দিল্লি সেটা নিশ্চয়ই চাইবে না। আরেকটি কথা, ভারতের গোয়েন্দা সংস্থা আর কূটনীতিকদের সবার নথিতে লেখাই আছে, হাসিনা না থাকলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ে। এই অনিশ্চয়তাই ভারতের কাছে সবচেয়ে অপছন্দের শব্দ। পঞ্চমত, দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ। দিল্লি বুঝে গেছে হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের বর্তমান সরকার একে বিজয় হিসেবে তুলে ধরবে। সেই বিজয়ের ভরসায় তারা ভারতকে আরও কোণঠাসা করে ফেলতে পারে, বিশেষত যখন পাকিস্তানের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক উষ্ণ। দিল্লির কাছে এটা একেবারেই অচাহিত পরিস্থিতি। আরেকটি দিক আছে, প্রতীক। ভারতের বাইরে শেখ হাসিনা এখন রাজনৈতিক আশ্রয়ের এক প্রতীক, যে প্রতীক একদিকে মানবাধিকারের সঙ্গে যায়, অন্যদিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তরাধিকারেরও অংশ। তাকে ফেরত পাঠানো মানে ভারতের জন্য একটা নৈতিক ক্ষতি। ভারতের নীতি নির্ধারকরা হিসাব কষে দেখেছেন, হাসিনাকে রাখা ক্ষতি হলেও ফেরত পাঠানো আরও বড় ক্ষতি। অর্থাৎ দুটি খারাপের মধ্যে কম খারাপ, এই দৃষ্টিভঙ্গি এখন ভারতের নীতি নির্ধারণ করছে। শেষ হিসেবটা দাঁড়ায় এভাবে: শেখ হাসিনা এখন ভারতের কাছে কোনো রাজনৈতিক সম্পদ নয়, আবার সরাসরি বোঝাও নয়, বরং তিনি ভারতের জন্য একটি ওপেন অপশন, যা ভবিষ্যতে কখন কাজে লাগবে বলা যায় না। দিল্লি এই অপশন কখনোই হাতছাড়া করবে না। সে কারণে যতই চাপ আসুক, সেটা বাংলাদেশের ভেতর থেকে হোক, বাইরে থেকে হোক, ভারত তাকে ফেরত পাঠানোর ঝুঁকিটা আদতে নেবেই না। ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল বিদেশি কোম্পানি, ডেনমার্কের বিদেশি কোম্পানিকে বাংলাদেশের যে হার্ট মানে বন্দরগুলো 30 বছর 45 বছর এরকম লং টার্ম চুক্তিতে দিয়ে দেওয়া। এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় বলে এরকম চুক্তি যখনই হয় পিছনে কিছু কুক্তিও থাকে, মানে হালুয়া বাতাসা। কারণ আমরা তো এখন দেখি আওয়ামী লীগের সময় যত হয়েছে, বিএনপির সময় যত হয়েছে, তো এই সরকারের সময় কি হালুয়া আর কি বাতাসা হচ্ছে সেটা হয়তো ভবিষ্যতে আসবে। কেন সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বিরুদ্ধে গিয়া শুধুমাত্র ইন্টারিম তারা মনে মনে ভাবতেছে যে এটা লাভজনক হবে, তাই না? তো এই যে সিচুয়েশনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ডেনমার্কের একটা কোম্পানির সাথে, আশিক চৌধুরী যিনি আছেন বিনিয়োগ উদ্যোক্তা হিসাবে এখানে কাজ করছেন, উপদেষ্টা হিসাবে একটা চুক্তি কিন্তু করে ফেলছেন 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন, যেন মানে পরিবেশটা কোলাহল মুক্ত থাকে। কিন্তু দিন শেষে ওনার এই স্বপ্নে বাঁধ সেধে দিয়েছে মহামান্য আদালত। ঘটনার প্রেক্ষাপট কি? এই ইস্যুতে একটা মামলা হয়েছিল যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বন্দরগুলি আসলে কি বিদেশিদেরকে দেওয়া যায়। এখন আমরা যারা নিজেরা চালাই, আমরা তো সোর, বন্দর থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি হয়, তো রাজনৈতিক দলগুলো চালাইতে গেলে ওই ধান্দাবাজি আবার বন্ধ হবে। এখানে তো অনেক খেলা আছে, আপনারা ভালো করে আমার থেকে আরো বেশি জানেন। তো ডক্টর ইউনুস যদি দেয় তো সেখানে হয়তো রাজনৈতিক এই ধান্দা পানিগুলো থাকবে না, কিন্তু এর ভেতর দিয়ে আবার অন্য কোনো ধান্দা পানি আছে কিনা আমরা জানি না। তবে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে প্রটেস্ট করেছে, ফাইনালি একটা মামলা হয়েছিল। আজকে কিছুক্ষণ আগে গণমাধ্যমে আসলো যে মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে যত ধরনের চুক্তি আছে বিদেশিদের সাথে, চুক্তির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
তার আগে এটা হয়েছিল যে অ্যাটর্নি জেনারেল আশ্বাস দিয়েছিলেন যে একটা সিস্টেমিকলি যাবে, কিন্তু চট করে 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির যে রায় হইল গুরুত্বপূর্ণ ওই দিনে চিপা দিয়া এই কাজটা সেরে গেল। পাবলিক বিষয়টা নিয়ে কনসার্ন করার সুযোগ পেল না, মিষ্টি টিষ্টি খাইতে খাইতে কিন্তু রাজনীতিবিদরা বড় সচেতন। আজকে আমাদের বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সহ আরো অনেকে। আপনার এখানে চট্টগ্রাম বন্দরের সাথে যিনি রিটকারী আছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, তিনি বলছেন যে এই বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি জড়িত। বিএনপি, জামাত ইসলাম সহ প্রায় সকল রাজনৈতিক দল এবং সেনাপ্রধানও এই বন্দর আপনার বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না, বরং বিরাট অংশ বিদেশের হাতে চলে যাবে। আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুল যথাযথ ঘোষণার আর্জি জানাচ্ছি। আর এই সকল শুনানি শেষে আদালত আজ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম আপনার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দিয়েছিল উচ্চ আদালত। আর আপনারা জানেন যে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে 22 থেকে 30 বছরের জন্য এই এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ডেনমার্কের কোম্পানির সাথে আলোচনা চলছে। তো বিশ্লেষকরা বলছেন যে চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের 92% কন্টেইনার হ্যান্ডলিং করে। এটি বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হবে। আমরা এত কিছু বুঝি না, তবে এতটুকুই বুঝি যে এই দেশে যেই সরকারি যখন বসছে নিজেদের স্বার্থ ছাড়া টুপাইস কমিশন ছাড়া আসলে এরকম মেগা প্রজেক্ট কোনোটাই করে নাই। এখন ডক্টর ইউনূস তিনি আসলে কতটুকু পুত পবিত্র বা উপদেষ্টা যারা আছেন সবগুলোর নামেই ম্যাক্সিমাম গুলার নামেই তলে তলে শত কোটি হাজার কোটি ধান্দার খবর কিন্তু আমরা এই মিডিয়াতে দেখতেছি। সত্যমিত আল্লাহ জানে, যার কারণে মানুষের মধ্যে ভয় যে আসলে কোন দিক দিয়ে কোনটা দেশের বিরুদ্ধে চলে আল্লাহ ভালো জানে। তবে আমি মনে করি যে এটা একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে যদি রাষ্ট্রের জন্য ভালো হয়, বিদেশের হাতে দিলে স্বচ্ছ থাকবে, দুর্নীতি হবে না, ধান্দাবাজি হবে না, এখানে ট্রেডিং ইউনিয়ন হবে না, অনেক কিছু এখানে কিন্তু কানেক্টেড, তাহলে ভালো। আর যদি না এটার মধ্যে আবার অদূরদর্শী চিন্তা ভাবনা, কারণ বিদেশিরা তো বহুত রঙে কাজ করে, এদের এজেন্ট সারা পৃথিবীতে আছে, আমরা হয়তো এতটা বুঝি না, আল্লাহ ভালো জানে। যাই হোক, একটা ভালো সিদ্ধান্ত হয়েছে আদালতের পক্ষ থেকে। এবার এটা একটু আলোচনা হইয়া বিশ্লেষণ হইয়া তারপর এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ভালো থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।